কোথাও বাংলাদেশের ইনভলভমেন্ট থাকতে পারে, কারণ বর্তমানে যেভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা যোগসাজশ, বারবার আইএসআই এর অফিসাররা আসছেন, বাংলাদেশ থেকে যাচ্ছে পাকিস্তানে, বাংলাদেশের কোথাও একটা দেখো আমি আবারও বলছি, বাংলাদেশ একটা প্রচন্ড আনস্টেবল কন্ডিশনে এক্সিস্ট করছে, না আছে সরকার, না আছে কোনো ডিরেকশন, না জানেও না যে আগামী দিনে তাদের স্ট্রাকচারালি কি হতে চলেছে, কবে গভর্নমেন্ট ফর্ম করবে, কবে ইলেকশন হবে, কিচ্ছু আইডিয়া নেই। এরম একটা মানে কি বলবো, এরম একটা প্রভোকেটিভ সিচুয়েশনে বাংলাদেশ বাস করছে। যদি আমার মনের মধ্যে কোনো কুচিন্তা থাকে, বাংলাদেশ ইজ এ ভেরি ওপেন টেরিটরি। আমি যদি আজকে আইএসআই এর পার্সপেক্টিভে ভাবি, আমার মনেই হতে পারে যে বাংলাদেশে পেনিট্রেট করো, ইট ইজ দ্য ইজিয়েস্ট প্লেস টু বি ইন টাচ উইথ ইন্ডিয়া। তো সেখানে যদি বাংলাদেশে পেনিট্রেট করে, বাংলাদেশের মানুষকে যদি অর্থ নিয়ে তাদেরকে, বাংলাদেশের প্রচুর জিহাদি সংগঠন আছে, প্রচুর জিহাদি মাইন্ডসেটের মানুষজন আছে যারা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত করতে চায়, এবং ওপেনলি সেটা সোশ্যাল মিডিয়াতে তারা বুক ফুলিয়ে লিখেছে কালকের 22 তারিখে ঘটনার পরে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি সেই লোকগুলোকে কোনোভাবে ইউটিলাইজ করে থাকে যে কোনো মোটাসেই, অবাক হওয়ার কিচ্ছু নেই, এতে কোনো রকম অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা কি বৃহত্তর কোনো একটা জায়গা থেকে মনে হয় যে মিটিংটা দিল্লিতে কিছুদিন আগে হলো সিকিউরিটি কাউন্সিলের, তুলসী গাবার্ড এলেন, বিশ্বের তাবর দেশের যারা সিকিউরিটি কাউন্সিলের হেড তারা এলেন, সেখানে একটা আঘাত দেওয়ার চেষ্টা, সেই কারণেই কি এই অ্যাটাকটা? আরো দেখো অ্যাজ এ হোল যারা যারা এইসব ধরনের প্ল্যানগুলোকে এক্সিকিউট করে, তারা তো স্ট্র্যাটেজিক্যালি তারাও তো রিসার্চ করে, তারা প্রচুর জিনিসকে বোঝার চেষ্টা করে। দেখো টেরারিজমের যারা একদম মাথায় আছে, যারা প্ল্যানার্স লেভেলে হয়, তারাও কিন্তু খুব এডুকেটেড লোকজন, এরকম ভাবার কিছু নেই তারা একদম আনএডুকেটেড। অপারেশনাল লেভেলে যারা আছে তারা আনএডুকেটেড, টাকার জন্য করে মানতে পারলাম, কিন্তু যারা স্ট্র্যাটেজি লেভেলে আছে তারা কিন্তু প্রচুর এডুকেটেড অ্যান্ড ইকুইভ্যালেন্ট টু দ্য ইন্টেলিজেন্স পিপল আউট হিয়ার। তো বোঝার চেষ্টা করতে হবে এখানে। এই মানুষগুলো বিদেশে কোনো একটা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ায়, বা কোনো একটা বড় বড় জায়গার সাথে যুক্ত সেক্টরিয়ালে, যেটা আমরা আইসিসের ক্ষেত্রে বহুবার সেরকম ধরনের লোককে অ্যারেস্ট হতে দেখেছি। এরা দু তিনটে জিনিসকে কনসিডার করেছে। একটা, কাশ্মীর তুলনামূলকভাবে শান্তির পথে এগোচ্ছে। কেন? কাশ্মীরে রিক্রুটমেন্ট হচ্ছে, কাশ্মীরে ট্যুরিজম বাড়ছে, কাশ্মীরে আরো ডেভেলপমেন্ট প্ল্যান ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে আসছে, এবং আরো শক্তপোক্ত হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এটার এফেক্টটা কি পড়ছে, টেরারিজমের রিক্রুটমেন্ট যে ইন্ডেক্সটা ছিল ওটা পড়তে শুরু করে দিয়েছে। টেরারিজমের রিক্রুটমেন্ট কম হচ্ছে, যেহেতু টেরারিজমের রিক্রুটমেন্ট কম হচ্ছে, ইন্ডাস্ট্রি অফ টেরারিজম ড্রপ হচ্ছে। ইন্ডাস্ট্রি অফ টেরারিজম ড্রপ হচ্ছে মানে তার পিছনে যারা ফান্ড করতো তারাও রিফিউজাল স্টেটে যাচ্ছে, ভাই তোদের পয়সা দিয়ে কী হবে, তোরা তো রিক্রুটই করতে পারছিস না। তার কারণটা হচ্ছে ডেভেলপমেন্ট সবসময় এই ধরনের নোংরামিগুলোকে বন্ধ করে দেয়। ডেভেলপমেন্ট হচ্ছে এতটাই একটা সুন্দর জিনিস, এবং এই ডেভেলপমেন্টে কিন্তু সাধারণ কাশ্মীরিরা রেসপন্ড করছিল, এটা একটা ভয়ঙ্কর জিনিস। দ্বিতীয় জিনিস দেখো, বিমস্টেক বা ব্রিক্সের আজকে যে স্ট্যাটাস আছে, তাতে ভারতবর্ষ আস্তে আস্তে এমন একটা জায়গায় যাচ্ছে যেটা মানে অপারেশনালি ভারতবর্ষ আগামী দিনে পৃথিবীর একটা বড় চেয়ার হোল্ড করবে, এবং সবকটা বড় দেশ ভারতবর্ষের সাথে ব্যবসায়িক সম্পর্ক যেতে চাইছে। তার মানে ভারতবর্ষের জিডিপি বলো, ভারতবর্ষের ট্রানজ্যাকশনাল ইকোনমি বলো, বা ভারতবর্ষের নিজস্ব বিজনেস ফোরাম বলো, অনেক উপরে আসতে চলেছে। সুতরাং ভারতবর্ষ অ্যাজ এ ইকোনমিক পাওয়ার হাউস আগামী দিনে অনেক অনেক বড় জায়গা নিতে চলেছে। এই জিনিসটা কিন্তু যারা ভারতবর্ষের ক্ষতি চায় তাদের কাছে একটা প্রচণ্ড রেড ফ্ল্যাগ। সুতরাং এরা কি করতে চাইছে, যে ভারতবর্ষকে কোথাও একটা গিয়ে যদি আঘাতগ্রস্ত করি, তাহলে ভারতবর্ষের এই স্তরগুলোকে আমরা কোনোভাবে এফেক্ট করতে পারবো। তাই জন্যে প্রথম যাদেরকে হিট করলো, দেখো সেনাবাহিনীর উপরে গুলি আজ না, বহু বছর ধরে চলে। সিভিলিয়ান্সকে বেছে মারা হচ্ছে, এবং জাতির নাম করে বেছে মারা হচ্ছে। এর দুটো অ্যাঙ্গেল। প্রথম অ্যাঙ্গেল হচ্ছে সিভিলিয়ানদের মারা হচ্ছে মানে যে ইকোনমিক মডেলটা ছিল সেটা ডাইরেক্টলি হিট করা হচ্ছে, যে ট্যুরিজম আমরা এখানে হতে দেব না, কারণ দ্যাট ইজ দ্য অরিজিন অফ ইকোনমিক গ্রোথ। দ্বিতীয়, জাতির নাম করে মারা হচ্ছে কেন? কনস্টিটিউশনকে হিট করো, ডাইরেক্টলি বোঝাও যে মেজরিটিকে আমরা হিট করব। আমরা মেজরিটির কাছে একটা বার্তা পৌঁছে দাও যে দেশের মেজরিটি যা আছে তারা যদি কালমা না পড়তে পারে তাদেরকে আমরা মৃত্যু বরণ করিয়ে দেবো। পয়েন্টটা হচ্ছে এই দুটো স্টেটমেন্ট করা মানে ভারতীয় সংবিধান, ভারতীয় পরিকাঠামো এবং ভারতের যে মূল দর্শন আছে তাতে আঘাত করা। কিন্তু আমরা দেখেছিলাম যে আমেরিকাকে আঘাত করার পর লাদেনের বিরুদ্ধে যেভাবে আমেরিকা এগিয়েছিল, দেশের ভেতরে ঢুকে লাদেনকে খতম করেছিল। ভারত কি সেই পথে কখনো হাঁটতে পারে, বা হাঁটতে কতটা সম্ভব ভারতের পক্ষে সেটা করা? দেখো একটা কথা তোমাকে বলি, আমেরিকার টোড়া বোড়া হওয়ার পরে আবোতাবাদ যখন হয়েছিল, আবোতাবাদ কিন্তু পরের দিনই হয়নি, এটা প্রায় 13-14 বছরের একটা সময় ছিল, যেখানে আমেরিকা আস্তে আস্তে জিরো ডাউন করেছিল, এবং জিরো ডাউন করে ওসামাকে মেরেছিল।
পয়েন্টটা হচ্ছে তাতে প্রেসিডেন্সিয়াল চেঞ্জ হয়ে গেছিলো, এমনও সময় গেছিল, কারণ এগুলো এতটা কনফার্মেটরি হিট, মানে এটা এরকম ধুম করে করা যায় না। পুলওয়ামা হয়ে গেছে, সেটাও তো আমাদের দেশে অনেক দিন আগের ঘটনা। তারপরেও তো সার্জিক্যাল স্ট্রাইক ঘটেছে, বালাকোট ঘটেছে, কিন্তু হ্যাঁ আমেরিকাকে যেভাবে আঘাত করা হয়েছিল তারপরে কিন্তু সেভাবে আমেরিকাকে আর আঘাত করতে পারবে না। কারণটা হচ্ছে আমেরিকার টেরিটোরিয়াল না, আমি তোমাকে আগের দিনে যেটা বললাম, পাকিস্তান অনেক কাছে বলে ভারতকে আঘাত করা পাকিস্তানের অনেক, আমি যেটা আগের দিন বললাম, পাকিস্তানের আমাদের ভারতবর্ষের টেরিটোরিয়াল এক্সিস্টেন্স যেটা আছে না, আমাদের যারা প্রতিবেশী আছে তারা অত্যন্ত খারাপ। আমেরিকা সেদিক থেকে অনেকটা সিকিউর তুলনামূলকভাবে, আমি বলতে চাই। পয়েন্টটা কি, কারণ আমাদের যারা প্রতিবেশী আছে, ধরো বাংলাদেশ অলরেডি আনস্টেবল নেশন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, পাকিস্তান অলওয়েজ আনস্টেবল নেশন। পাকিস্তানে কোনো গভর্নমেন্ট থাকে না, তার কারণটা হচ্ছে পাকিস্তানই 2-3 রকমের আছে, একটা মিলিটারি পাকিস্তান, একটা গভর্নমেন্ট ইলেক্টেড পাকিস্তান। ওদের নিজেদের মধ্যেই ঝামেলা চলে, প্রধানমন্ত্রীকে ফাঁসি দিয়ে দেয়, প্রধানমন্ত্রীকে অ্যাসাসিনেট করে দিচ্ছে, দিনের পর দিন ধরে ধরে আর্মিরা দিনের পর দিন কু করে চলেছে। আফগানিস্তান তুলনামূলকভাবে একটা স্টেবিলিটির জায়গায় গেছে। পয়েন্টটা হচ্ছে আমাদের নেপাল আছে, সব জায়গায়, এইসব জায়গাগুলোতে না কোথাও না কোথাও গিয়ে দেখো একটা ইনসার্জেন্ট মডেল কাজ করে। এই ইনসার্জেন্ট মডেলগুলোর জন্য ভারতবর্ষ অ্যাজ এ কান্ট্রি কিন্তু ভীষণ ভালনারেবল পজিশনের মধ্যে এক্সিস্ট করে। সেই জন্যে ভারতবর্ষের রেসপন্স করার যে কায়দা, সেটা নট নেসেসারিলি আমেরিকার সাথে কপি পেস্ট হবে। ভারতবর্ষ ভারতবর্ষের মতো করে রেসপন্ড করবে, এবং ভারতবর্ষ জানে সেই রেসপন্সটা কিভাবে করতে হয়। কারণ আমি ভারতের ক্ষেত্রে যদি আলোচনায় আসি, আজকে যদি নরেন্দ্র মোদী একটা কোনো রকম সিদ্ধান্ত নেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবকটা রাজনৈতিক দল কি তাকে সাপোর্ট করবে? সেই জায়গায় কি ভারতের পলিটিক্যাল সিচুয়েশনটা রয়েছে? আজকে সর্বদল বৈঠকে কি একমতে পৌঁছতে পারা যাবে? দেখো, ভারতবর্ষের পলিটিক্যাল সিচুয়েশনটা না যেই রকম মানে আপ অ্যান্ড ডাউন আছে, যেরকম ডিফারেন্সেস আছে, ভারতবর্ষের একটা বিউটি আছে। বিউটিটা কি জানো তো? বিপদের সময় খুব পলিটিক্স টালমাটাল অবস্থা না। আগের বার প্রমাণ চেয়েছিল, অমুক তমুক চেয়েছিল, প্রচুর বিরোধী দল চেয়েছিল, কিন্তু গত দুদিন ধরে ভারতবর্ষের যে দর্শন এবং সোলে হিট করেছে সেটা বুঝতে পারবে। তীব্র বিরোধী দলগুলোও বলছে উই আর দেয়ার উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন বলছে? তার কারণ হচ্ছে তারা সবাই বুঝতে পারছে যে রাহুল গান্ধী গিয়ে অমিত শাহর সাথে টেলিফোনিক ডিসকাশন করেছে, উনি দেশেও ফিরে আসছেন, প্রধান বিরোধী নেতা, এবং আজকে সবাই মিলে বসার একটা প্ল্যান করছে। কেন? তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে ভারতবর্ষের সবকটা পলিটিক্যাল দলও বুঝতে পারছে যে উই হ্যাভ টু রেসপন্ড, কোথাও গিয়ে আমাদের সরকারের সাথে দাঁড়াতে হবে। কারণ দেখো, আগামী দিনে যদি আমি তর্কের খাতিরে ধরিয়েও নিই যে এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে, যে গভর্নমেন্টে আসবে তাকে এই ওজনটা তো নিতে হবে, এই ভারটা তো বহন করতে হবে। সুতরাং ভারতবর্ষ হ্যাভ টু আনসার ইন সাম ওয়ে। যদি আনসার না করতে পারে, তাহলে এই ওজনটা নিয়ে ভারতবর্ষ আগামী দিনে যে এগোবে, ভারতবর্ষের পিঠ নিচে হয়ে যাবে। তাই জন্য মাথা উঁচু করে আগামী দিনে এগোতে গেলে, নো ম্যাটার হোয়াট পলিটিক্স ইউ ডু, নো ম্যাটার হোয়াট পলিটিক্যাল আইডিওলজি ইউ ফলো, ইউ হ্যাভ টু স্ট্যান্ড বাই দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন।